ছেলেবেলায় রাজপুত্রের কথা শুনেছি। রাজার ছেলে, দেহখানি যেন চামেলি ফুলের পাপড়ি দিয়ে গড়া। স্বামীকে দেখলুম, তার সঙ্গে ঠিক মেলে না, এমনকি তার রং দেখলুম আমারই মতো। তবু ভক্তির আপন সৌন্দর্যে সমস্তই কেমন সুন্দর হয়ে ওঠে, সে আমি ছেলেবেলায় মাকে দেখে বুঝতুম। সেই ভক্তির সুরটি কি আমার মনের মধ্যেও ছিল না? ভোরের বেলায় উঠে অতি সাবধানে যখন স্বামীর পায়ের ধুলো নিতে গেছি, একদিন হঠাৎ তিনি জেগে উঠলেন। ওকে বিমল, করছো কি? আমি কি ভাবছিলাম জানো? কি বলো না? অমন চুপ করে ফাঁকি দিয়ে গেলে চলবে না। না, কথাটা তোমার শেষ করে যেতেই হবে। কথা কি মুখের কথাতেই শেষ হয়? সমস্ত জীবনে কত কথা শেষ হয় না। না, তুমি হেয়ালি রাখো, বলো। আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই। ওখানে আমাদের দেনা পাওনা বাকি আছে। কেন? ঘরের মধ্যে পাওয়ার কমতি হলো কোথায়? এখানে আমাকে দিয়ে তোমার চোখ, কান, মুখ সমস্ত মোড়ে রাখা হয়েছে। তুমি যে কাকে চাও জানো না, কাকে পেয়েছো তাও জানো না। খুব জানি গো, খুব জানি। মনে করছো জানি, কিন্তু জানো কিনা তাও জানো। দেখো, তোমার এই কথাগুলো আমি সইতে পারিনি। সেজন্যই তো বলতে চাইনি। তোমার চুপ করে থাকাটা আরো সইতে পারিনি। তাই তো আমার ইচ্ছে, আমি কথাও কইব না, চুপও করব। তুমি একেবারে বিশ্বের মাঝখানে এসে সমস্ত আপনি বুঝে নাও। এই ঘরগড়ার ফাঁকির মধ্যে কেবলমাত্র ঘরকন্যাটুকু করে যাওয়ার জন্য তুমিও হওনি, আমিও হইনি। সত্যের মধ্যে আমাদের পরিচয় যদি পাকা হয়, তবেই আমরা সার্থক হব। পরিচয় তোমার হয়তো বাকি থাকতে পারে, কিন্তু আমার কিছুই বাকি নেই। প্রিয়তম, তুমি আমার পুজো চাওনি, সে তোমারই যোগ্য, কিন্তু পুজো নিলে ভালো করতে। জানালায় বসে বাইরে তাকিয়ে শুধু নয়, দেয়ালের বাইরে এসে তোমাকে দেখো, চিনে নাও চারপাশ। দেখো, এই বিলেতি জিনিসের তৈরি আমার সমস্ত পোশাক পুড়িয়ে ফেলবো। তোড়াবে কেন? যতদিন খুশি ব্যবহার না করলেই হবে। তুমি কি বলছো যতদিন খুশি? ইহ জীবনে আমি কখনো। বেশ তো, ইহ জীবনে তুমি না হয় ব্যবহার করবে না, ঘটা করে নাই পোড়ালে। কেন তুমি এতে বাধা দিচ্ছ? আমি বলছি, গড়ে তোলবার কাজে তোমার সমস্ত শক্তি দাও। অনাবশ্যক ভেঙে ফেলবার উত্তেজনায় তার সিকি পয়সা খরচ করতে নেই। এই উত্তেজনাতেই গড়বার সাহায্য হয়। তাই যদি বলো, তবে বলতে হয়, ঘরে আগুন না লাগলে ঘর আলো করা যায়। আমি প্রদীপ জ্বালাবার হাজার ঝঞ্ঝাট পোয়াতে রাজি আছি, কিন্তু তাড়াতাড়ি সুবিধের জন্য ঘরে আগুন লাগাতে রাজি। ওটা কেবল দেখতেই বাহাদুরি, কিন্তু আসলে দুর্বলতার গোজামি। আপনারা জানেন, বৈরাগী সেজে সে পরিবর্তনকে কোনোদিন ধরা যায় না। প্রকৃতিও আত্মসমর্পণ করবে, কিন্তু সে দস্যুর কাছে আদমরা তপস্বীর হাড়। সূর্য ক্রমে নেমে সে ছাদের উপর উজ্জ্বল রোদ ছড়াচ্ছে। আহা, ও যে অমণ্ডকের মানুষ। প্রত্যেক কথা যেন ঝড়ের দমকা হাওয়া, সাহসের অন্ত নেই। সবাই তাকিয়ে আছে ওর দিকে। সময় এসেছে জাগবা। জাগ্রত মানুষেরা নিজে জ্বলে উঠে দেশকেও জ্বালাবে। যেখানে পড়ে যাবে পুরনো, আসবে নতুন। শেষ হবে এই অত্যাচারী শাসন শোষণ। বলবো, আমরা এই রাজা। আদিকাল থেকে, সমুদ্রের তলা থেকে, মাটির নিচ থেকে, মৃত্যুর মুখ থেকে মানুষকে বলে আদায় করে এসেছে। আমরাও ভাঙবো, কেড়ে নেব। আজ আমাদের আমারই দিকে। আমি এখন বাংলাদেশের নারীর একমাত্র প্রতিনিধি, আর উনি সন্দীপ বাবু বাংলাদেশের বীজ। সকল বাধার দেয়াল ভেঙে আসুক, পাপকে রক্তচন্দন পুড়িয়ে দিয়ে আমাদের এই আগুন ধরিয়ে দিয়েছে। নিরূপের ঠাঁ দেহটিকে যে একেবারে দোকান করে সাজিয়ে তুলল গো। দিদি, তুমি হাসলে যে? তোর সাজ দেখ। এমনি কি সাজ দেখলে? মন্দ হয়নি ছোট রানী, বেশ হয়েছে। কেবল ভাবছি, সেই তোমার বিলিতির দোকানের বুক কাটা জামাটা পরলি সাজটা পুরোপুরি হতো। আজ খেতে আপনার দেরি হয়ে গেল। দেখুন, অন্ন তো রোজই একরকম জোটে, কিন্তু অন্নপূর্ণা থাকেন আড়ালে। আজ অন্নপূর্ণা এলেন, অন্ন না হয় আড়ালেই রইল। পাশ কেউ কিছু মনে করতে পারে তর্ক তার নামে হয় বের হইলুন। আপনি আমার খাওয়া দেখে একেবারে অবাক হয়ে গেছে। অনেক জিনিস লুকিয়ে রাখতে পারি, কিন্তু আমার এই লোভটা পদে পদে ধরা পড়ে। তা দেখুন, আমি যখন নিজের হয়ে লজ্জা করিলে, তখন আপনি আমার হয়ে লজ্জা করেন। না, আপনি। আমি জানি লোভী মানুষকে মেয়েরা ভালোবাসে। আমি লোভী, তাই বারবার মেয়েদের কাছ থেকে আদর পেয়ে আজ আমার এমন দশা হয়েছে যে লজ্জার লেশ মাত্র নেই। অতএব আপনি একদৃষ্টে অবাক হয়ে আমার খাওয়া দেখুন না। আমি কিছুই কেয়ার করি না। যদি খাওয়ার পর এমনি পালান, অতিথিকে ফাঁকি দেওয়া হবে। আমাকে পেটুক ঠাড়াবেন না। আমি খাবার লোভে এখানে আসিনি। আমার লোভ কেবল আপনি ডেকেছেন বল। আচ্ছা বিমল, তুমি তাহলে তোমার খাওয়া সেরে চলে এসো, কিন্তু কথা দিয়ে যান, ফাঁকি দেবেন না। কি যে বলেন, আমি এখনই আসছি। আপনাকে কেন বিশ্বাস করি না তা বলি। আজ 9 বছর হলো নিখিলেশের বিয়ে হয়েছে। এই 9টি বছর আপনি আমাকে ফাঁকি দিয়ে এসেছেন। আবার যদি 9 বছর করেন, তাহলে আর দেখা হবে। কেন? তাহলে এবার দেখা হবে না কেন? আমার কুষ্ঠিতে আছে আমি অল্প বয়সে মরবো। আমার বাপ দাদা কেউ 30-এর কোঠা পেরোতে পারেননি। আমার তো এই 27 হলো। সমস্ত দেশের আশীর্বাদে আপনার ফাড়া কেটে যাবে। দেশের আশীর্বাদ দেশলক্ষ্মীর কণ্ঠ থেকেই পাবো। সেজন্যই তো এত ব্যাকুল হয়ে আপনাকে আসতে বলছি। তা আসুন। আচ্ছা নিখিল, দেশের কাজে মানুষের কল্পনাবৃত্তির যে একটা জায়গা আছে, সেটাকে তুমি মানো না? একটা জায়গা আছে মানি, কিন্তু সব জায়গায় তার তা মানি। দেশ জিনিসকে আমি খুব সত্যরূপে নিজের মনে জানতে চাই। এত বড় জিনিসের সম্বন্ধে কোনো মন ভোলাবার জাদুমন্ত্র ব্যবহার করতে আমি ভয় পাই, লজ্জাবোধ। তুমি যাকে মায়ামন্ত্র বলছো,
আমি তাকেই বলি সত্য। আমি দেশকে সত্যই দেবতা বলে মানি। আমি নরনারায়ণের উপাসক। মানুষের মধ্যে ভগবানের সত্যিকার প্রকাশ, তেমনি দেশের মধ্যে। এই কথা যদি সত্যি বিশ্বাস করো, তবে তোমার পক্ষে এক মানুষের সঙ্গে অন্য মানুষের, সুতরাং এক দেশের সঙ্গে অন্য দেশের ভেদ নেই। সে কথা সত্য, কিন্তু আমার শক্তি অল্প। অতএব নিজের দেশের পূজার দ্বারাই আমি দেশ নারায়ণের পূজা করি। কিন্তু অন্য দেশে যে নারায়ণ আছেন তার প্রতি বিদ্বেষ করে সে পূজার কেমন করে সমাধা হবে? বিদ্বেষ ও পুজোর অঙ্গ। কিরাত বেশি মহাদেবের সঙ্গে লড়াই করে অর্জুন বর লাভ করেছে। তাই যদি হয়, তবে যারা দেশের ক্ষতি করছে আর যারা দেশের সেবা করছে উভয় উপাসনা করছে। তাহলে বিশেষ করে দেশভক্তি প্রচার করার দরকার নেই। নিজের দেশ সম্বন্ধে আলাদা কথা, ওখানে যে হৃদয়ের মধ্যে পুজোর স্পষ্ট উপদেশ আছে। তাহলে শুধু নিজের দেশ কেন, তার চেয়ে আরো ঢের স্পষ্ট উপদেশ আছে নিজেরই সম্বন্ধে, যা সবচেয়ে বড়। নিখিল, তুমি যে এইসব তর্ক করছো, এ কেবল বুদ্ধির শুকনো তর্ক। হৃদয় বলে একটা পদার্থ আছে, তাকে কি তুমি একেবারে মানবে না? আমি তোমাকে সত্য বলছি সন্দীপ, দেশকে দেবতা বলিয়ে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য বলে চালাতে চাও, তখন আমার হৃদয় লাগে বলেই আমি স্থির থাকতে পারিনি। ঠিক আছে, ওকে বলি। আপনি কি বলেন? আমি বেশি সূক্ষ্মে যেতে চাইনি। আমি মোটা কথাই বলবো। আমি মানুষ, আমার লোভ আছে, আমি দেশের জন্য লোভ করব। আমি কিছু চাই যা আমি কাটবো করব। আমার রাগ আছে, আমি দেশের জন্য রাগ করব। আমি কাউকে চাই যাকে কাটবো কুটবো, যার উপরে আমার প্রতিদিনের অপমানের শোধ তুলবো। আমি মানুষ, আমি দেবতা নই। হুররা হুররা! আমিও দেবতা না, আমি মানুষ। সেজন্যই বলছি, আমার যা কিছু মন্দ, কিছুতে সে আমি আমার দেশকে দেব না। সত্য জিনিসটা মেয়েদের মধ্যে প্রাণের সঙ্গে মিলে একেবারে এক হয়ে। আমাদের সত্যে রং নেই, রস নেই, প্রাণ নেই, শুধু কেবল যুক্তি। মেয়েরা ঝড়ের মতো অন্যায় করতে পারে, সে অন্যায় ভয়ঙ্কর সুন্দর। আমি তোমাকে বলে রাখছি নিখিলেশ, আজকের দিনে আমাদের মেয়েরাই দেশকে বাঁচাবে। এসো পাপ, এসো সুন্দরী, তব চুম্বন অগ্নিমদিরা, রক্তে ফিরুক সঞ্চরী। আজ ঠিকঠাক সেই ধর্ম যা হাসতে হাসতে সর্বনাশ করতে জানে, যে আগুন ঘরকে পোড়ায়, যে আগুন বাহিরকে জ্বালায়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি সেই আগুনের সুন্দরী দেবতা। তুমি আজ আমাদের সকলকে নষ্ট হবার দুর্জয় তেজ দাও, আমাদের অন্যায়কে সুন্দর করো। তিনি যে কাকুলেন তা ঠিক বোঝা গেল। এই যে নিখিলেশ, বিমলা, উনি আমার মাস্টার মশাই চন্দ্রনাথ বাবু। ও আসুন, এর কথা অনেকবার তোমাকে বলেছি, একে প্রণাম করো। মা, ভগবান চিরদিন তোমাকে রক্ষা করুন। তোমরা তাহলে কথা বলো, আমি আসছি। আমাকে কিছু দরকার ছিল মাস্টার মশাই? হ্যাঁ, এই কদিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো। দেখো, সন্দীপকে কি এখানে আর দরকার? আমিও ভাবছিলাম, কিন্তু হ্যাঁ, একটু ভালো করে ভেবে দেখার আছে বই। তুমি রংপুর যাবে না? সেখান থেকে চিঠি পেয়েছি। তারা ভেবেছে আমি তোমাকে জোর করে ধরে রেখে। আমরা এই যে চারদিক ঘুরে ঘুরে স্বদেশী প্রচার করে বেড়াচ্ছি, ভেবে দেখলাম এতে কেবল শক্তির বাজে খরচ। আমার মনে হয় এক একটা জায়গাকে কেন্দ্র করে যদি আমরা কাজ করি, তাহলে ঢের বেশি স্থায়ী কাজ হতে। আপনার কি তাই মনে হয় না? দুরকমই দেশের কাজ হতে পারে। ওর মধ্যে যেভাবে কাজ করা আপনার মন চায়, সেইটি আপনার পথ। তবে সত্যি কথা বলি, এতদিন বিশ্বাস ছিল ঘুরে ঘুরে সমস্ত দেশকে মাতিয়ে বেড়ানোই আমার কাজ, কিন্তু নিজেকে ভুল বুঝেছিলাম। ভুল বুঝবার একটা কারণ ছিল এই যে, আমার অন্তরকে সব সময় পূর্ণ রাখতে পারে এমন শক্তির উৎস আমি কোনো জায়গায় পাইনি। তাই কেবল দেশে দেশে নতুন নতুন লোকের মনকে উত্তেজিত করে সেই উত্তেজনা থেকেই আমাকে জীবনের তেজ সংগ্রহ করতে হতো। আজ আপনি আমার কাছে দেশের রানী। এই আগুন তো আজ পর্যন্ত আমি কোনো পুরুষের মধ্যে দেখিনি। না না, আপনি লজ্জা করবেন না। মিথ্যা, লজ্জা, সংকোচ, বিনয়ের অনেক উপরে আপনার স্থান। আমরা আপনাকে চারিদিকে ঘিরে কাজ করব। আপনি আমাদের মৌচাকের মক্ষী রানী। আমি বিশ্বাস হারাবো না, আমি অপেক্ষা করব। অচেনা বাইরের সঙ্গে চেনাশোনা সম্পূর্ণ হয়ে যখন একটা বোঝাপড়া পাকা হয়ে যাবে, তখন দেখব আমার স্থান কোথায়। যদি দেখি এই বৃহৎ জীবনের ব্যবস্থার মধ্যে কোথাও আমি আর খাপ খাইনি, তাহলে বুঝ এতদিন যা নিয়েছিল সে কেবল ফাঁকি। সে ফাঁকিতে কোনো দরকার নেই। সেদিন যদি আসে তো ঝগড়া করব না, আস্তে আস্তে বিদায় হয়ে যাব। জোর জবরদস্তি কিসের জন্য? সত্যের সঙ্গে কি জোর খাটে? আমি যা কেড়ে নিতে পারি সেইটি যথার্থ আমার। যারা সমস্ত মন দিয়ে চাইতে পারে, সমস্ত প্রাণ দিয়ে ভোগ করতে জানে, তারাই নদী সাঁতরে আসবে, পাঁচিল ডিঙিয়ে পড়বে, দরজা লাথিয়ে পাওয়ার যোগ্য জিনিস ছিনিয়ে কেড়ে নিয়ে চলে যাবে। আমি যা চাই তা খুবই চাই, তা আমি দুই হাতে করে চটকাবো, দুই পায়ে করে তুলবো, সমস্ত গায়ে তা মাখবো, পেট ভরে তা খাবো। চাইতে আমার লজ্জা নেই, পেটে আমার সংকোচ নেই। যারা নীতির উপবাসে শুকিয়ে শুকিয়ে অনেক কালের পরিত্যক্ত খাটিয়ার ছাড়পোকার মতো একেবারে পাতলা সাদা হয়ে গেছে, তাদের চিঁচি গলার তিরস্কার আমার কানে পৌঁছবে। আমাদের নিখিলেশ সেই জাতের জীব যাকে বলা যায় নির্জীব। 4 বছর আগে এ নিয়ে ওর সঙ্গে খুব তর্ক হয়ে ও বললে, জোর না হলে কিছু পাওয়া যায় না, সে কথা মানি। আমি ত্যাগকে জোর বলি। অর্থাৎ লোকসানের নেশায় তুমি একেবারে মরিয়া হয়ে উঠেছ। হ্যাঁ, ডিমের ভেতরকার পাখি যেমন তার ডিমের খোলাটাকে লোকসান করার জন্য মরিয়া হয়ে ওঠে, খোলাটা খুব বাস্তব জিনিস বটে। তার বদলে সে পায় হাওয়া, পায় আলো। তোমাদের মতো সে বোধহয় ঠকে। ওকে বোঝানো শক্ত,
যে তৎসত্ত্বেও সেগুলো কেবলমাত্র কথা, সে সত্য নয়। তা বেশ, ও এইরকম রূপক নিয়েই সুখে থাকে তো থাক। আমি যে চালে চলি তাতে মেয়েদের হৃদয় জয় করতে আমার দেরি হয় না। ওরা যে বাস্তব পৃথিবীর জীব, পুরুষের মতো ওরা ফাঁকা আইডিয়ার বেলুনে চড়ে মেঘের মধ্যে ঘুরে বেড়ায়। ওরা আমার চোখ মুখ দেহ মনে কথায় ভাবে একটা প্রবল ইচ্ছা দেখতে পায়। মেয়েরা আপনার ভিতর থেকে জানে এই দুর্দম ইচ্ছাই হচ্ছে জগতের প্রাণ। আমি বলতুম, তাতেই সন্দীপ আশ্চর্য হয়ে যায়। আমরা পুরুষরা কেবলমাত্র ভাবতেই পারি, কিন্তু আপনারা বুঝতে পারেন। আপনাদের আর ভাবতে হয় না। দেখুন, সেদিন আপনি যা বলছিলেন সেটাই সত্য। আমার সমস্ত ভুল। আপনার যে পরামর্শটি নেয়নি সেইটি আমি ঠকে। এমনি করে প্রকাণ্ড একটা দায়িত্বের গৌরবে আমার মন ভরে রইল। টেরি পেলুম না আমার জীবনের সবচেয়ে বড় সম্বন্ধের মধ্যে কত বড় নিষ্ঠুর একটা কাণ্ড ঘটছে। এই যে মেয়েদের স্বভাব, তাদের হৃদয়বেগ যখন একদিকে প্রবল হয়ে জেগে ওঠে, তখন অন্যদিকে তাদের আর কিছুই সার থাকে না। তাই সমস্ত দিয়ে আমরা বিনাশ করি, এই বুঝি স্বভাব। বাবু, ওদিকে যাবেন না। কেন যাবো না? কেন? বৈঠকখানা করে রানীমা আছেন। আচ্ছা, তোমার রানীমাকে খবর দাও যে সন্দীপ বাবু দেখা করতে। না, সে হবে না, হুকুম নেই। আমি হুকুম করছি, তুমি জিজ্ঞাসা করে এসো। দাঁড়িয়ে রইলে যে? হাত ধরে বলছি বাবু, বাবু আপনি ওদিকে যাবেন না। কি? আমার গায়ে হাত? আপনি আপনি আমাকে লড়কু, চলা যাও। আপনি রাগ করবেন না, নিষেধ যখন আছে তখন আমি চলে যাচ্ছি। না, আপনি যাবেন না, ঘরে আসুন। বেহারা, বাবুকে আসতে বলো। মাফ করবেন, ধৈর্য রাখতে পারিনি। দারোয়ানটাকে মেরেছি। বেশ করেছে। কিন্তু ও বেচারার তো কোনো দোষ নেই, ও তো কর্তব্য পালন করেছে। কি ব্যাপার? আজ ননকু দারোয়ান সন্দীপ বাবুকে অপমান করেছে। কেন? সন্দীপ বাবু বৈঠকখানে আসছিলেন, সে ওর পথ আটক করে বললে হুকুম নেই। তার হুকুম নেই? তা কেমন করে বলবো? ননকো হুজুর, আমার তো কোনো কসুর নেই। আমি তো শুধু হুকুম তামিল করেছি। তার হুকুম? বড় রানীমা আমাকে ডেকে বলে দিচ্ছেন। যা। ননকুকে ছাড়িয়ে দিতে। নিখিল নিশ্চুপ চলে গেল। ফল হলো এই, মক্ষী রোজই বৈঠকখানায় এসে বেহারাকে দিয়ে আমাকে ডাকিয়ে আলাপ করতে আরম্ভ। ওই যে লাল ফিতেটুকু, ছোট্ট এতটুকু রাশি রাশি ঘষা চুলের ভেতর থেকে একটুখানি দেখা যাচ্ছে ও যে কালবৈশাখীর লোলুপ জিহ্বা, কামনার গোপন উদ্দীপনায় রাঙা। ওই যে পাড়ের এতটুকু ভঙ্গি, ওই যে জ্যাকেটের এতটুকু ইঙ্গিত, আমি যে স্পষ্ট অনুভব করছি তার উত্তাপ। অথচ এইসব আয়োজন অনেকটা অগোচরে হচ্ছে এবং অগোচরে থাকছে। যে করছে সেও সম্পূর্ণ জানে। মাফ করবেন, আমি মাস্টারমশাই, আপনি যাবেন না, আপনি বসুন। প্রণাম করা হচ্ছে ফিরু, কিংবা আমি হয়তো ভুল বুঝছি। মুখী হয়তো আমাকে আড়ম্বর করে জানাতে চায় যে তুমি ভাবছো আমাকে অভিভূত করে দিয়েছ, কিন্তু তোমার চেয়ে চন্দ্রনাথ বাবুকে আমি ঢের বেশি শ্রদ্ধা করি। আমি তো মাস্টার মশাই নই, আমি ফাঁকা শ্রদ্ধা চাই না। ওই নিখিল আসছে, আমি যাই মা। নিখিল, ভেবেছি তোমাকে একটা বই পড়তে দেবো, তা সেদিন ভুলে এখানেই ফেলে গিয়েছিলাম। মক্ষী রানীকে এই বইটার কথাই বলেছিলাম। নাও, এটা তোমার পড়ে দেখা ভালো, স্পষ্ট স্পষ্ট সব কথা আছে। আমি পড়েছি। তোমার কি বোধ হয়? এরকম স্ত্রী পুরুষের মিলন নীতির বই নিয়ে যারা সত্য সত্য ভাবতে চায় তাদের পক্ষে ভালো, যারা ফাঁকি দিতে চায় তাদের পক্ষে বিষ। তার অর্থটা কি? দেখো, আজকের দিনের সমাজে যে লোক এমন কথা বলে যে নিজের সম্পত্তিতে কোনো মানুষের একান্ত অধিকার নেই, সে যদি নির্লোভ হয় তবে এসব কথা তার মুখে সাজে, আর সে যদি স্বভাবতই লোভী হয় তবে সব কথা তার মুখে ঘোর মিথ্যা। প্রবৃত্তি যদি প্রবল থাকে তবে সব বইয়ের ঠিক মানে পাওয়া যাবে। প্রবৃত্তি তো প্রকৃতির সেই গ্যাস পোস্ট যার আলোতে আমরা এসব রাস্তার খোঁজ পাই। প্রবৃত্তিকে যারা মিথ্যে বলে তারা চোখ উপড়ে ফেলেই দিব্য দৃষ্টি পাবার দুরাশা করে। প্রবৃত্তিকে আমি তখনই সত্য বলে মানি যখন তার সঙ্গে সঙ্গে নিবৃত্তিকেও সত্য বলি। চোখের ভেতরে কোনো জিনিস গুজে দেখতে গেলে চোখকে নষ্ট করি, দেখতেও পাইনি। ধর্মনীতির সোনা বাঁধানো চশমার ভেতর দিয়ে জীবনটাকে দেখা তোমার একটা মানসিক বাবুগিরি, এবং সেটা তোমার দৃষ্টিতে। তোমার সঙ্গে কথা হয়ে ভালোই হলো নিখিল। আমি আর একটু হলেই এই বইটা মক্ষী রানীকে পড়তে দিচ্ছিলাম। তাতে ক্ষতি কি? ও বই যখন আমি পড়েছি তখন বিমলাই বা পড়বে না কেন? একটা কথা বুঝিয়ে বলবার বাকি আছে। আজকাল এমনিভাবে আলোচনা চলছে যেন মানুষ পদার্থটা কেবল দেহতত্ত্ব কিংবা জীবতত্ত্ব কিংবা মনস্তত্ত্ব কিংবা বেরোজোর সমাজতত্ত্ব, কিন্তু মানুষ যেসব তত্ত্বকে ছাড়িয়ে অসীমের দিকে আপনাকে মেলে দিচ্ছে, দোহাই তোমাদের সে কথা ভুলো না। মানুষকে তোমরা সায়েন্সের মাস্টারের কাছ থেকে চিনতে চাও, তোমাদের অন্তর আত্মার কাছ থেকে নয়। নিখিল, আজকাল তুমি এমন উত্তেজিত হয়ে আছো কেন? আমি যে স্পষ্ট দেখছি তোমরা মানুষকে ছোট করছো, অপমান করছো। কোথায় দেখছো? হাওয়ার মধ্যে, আমার বেদনার মধ্যে, মানুষের মধ্যে যিনি সবচেয়ে বড়, যিনি তাপস, যিনি সুন্দর, তাকে তোমরা কাঁদিয়ে মারতে চাও। এ কি তোমার পাগলামির কথা? দেখো সন্দীপ, মানুষ মরণান্তিক দুঃখ পাবে কিন্তু তবু মরবে না, এই বিশ্বাস আমার দৃঢ় আছে। তাই আমি সব সইতে প্রস্তুত হয়েছি, জেনে শুনে বুঝে সুঝে। বিমলা যদি ওকে বলে তোমার সঙ্গে আমার জোড় মেলেনি, তবেই ও মাথা হেঁট করে মৃদু স্বরে বলবে, তাহলে দেখছি ভুল হয়ে গেল। ভুলকে ভুল বলে মানলেই সবচেয়ে বড় ভুল করা হয়, এ কথা বোঝবার জোর ওর নেই। তারপর মক্ষী, জানি এখন থেকে ও একবার এগুবে একবার পিছবে, তাতে আমার ভাবনা নেই। কাপড়ে যখন আগুন লাগে তখন ভয়ে যতই ছুটোছুটি করো
আগুন ততই বেশি করে জ্বলে ওঠে। আরো তেমন কত দেখেছি। এই কথাটিকে যে আমার জীবনে যা কিছু মধু, যা কিছু পবিত্র, সব দিয়ে বুকের মধ্যে মানুষ করেছি। ওই নামে কত পূজার, কত সাহানার বাঁশি, কত বসন্তের, কত শরতের শেপ না থাক, জীবনে মানুষ যা কিছু হারায় তার সকলের চেয়েও অনেক বেশি বড়। সমস্ত কান্না সমুদ্র পেরিয়েও তার পার আছে, এই জন্য সে কাঁদে, নইলে কাঁদত না। আজ এ কথা স্পষ্ট বুঝেছি, বিমলের জীবনে আমি আকস্মিক মাত্র। বিমলের সমস্ত প্রকৃতি যার সঙ্গে মিলতে পারে সে হচ্ছে সন্দীপ, এইটুকুই জানে আমার পক্ষে যথেষ্ট। ও এখনো বসে বসে কলম হাতে ভাবছে, জানি না কি লেখে সব আত্মকথা। নিখিল, শুতে যাও, রাত 1টা হয়ে গেছে। আপনি এখনো ঘুমননি মাস্টার মশাই? আমার এখন ঘুমোবার বয়স গেছে, এখন তো জেগে থাকবারই বয়স। যাও, শুতে যাও। মেঘের ফাঁকে ওই বড় তারাটি আবার চলচল করছে, কত সম্ভ্রান্ত ভাঙছে, গড়ছে সব মতো। কিন্তু আমি বাসর আসরে চির প্রদীপের শীর্ষ, আমি মিলন রামচন্দ্র চিরচুম্বন। বিমল বিছানায় এলিয়ে পড়ে ঘুমিয়ে আছে, ওকে না জাগিয়ে ওর ললাটে একটি চুম্বন রেখে দেই, হোক আমার পূজার নৈবেদ্য। মৃত্যুর পরে আর সবই ভুলব, সব ফুল, সব গান, কিন্তু এই চুম্বনের স্মৃতির স্পন্দন কোনো একটা জায়গায় রেখে যাব। ঠাকুরপো, তুমি কি হলে দিন দিন এখনো একলা বারান্দায় দাঁড়িয়ে ভাবছো? লক্ষ্মী ভাই, শুতে যাও। তুমি নিজেকে এমন করে দুঃখ দিও না, তোমার চেহারা যা হয়ে গেছে সে আমি চোখে দেখতে পারিনি। বৌদি, তোমার পদধূলি দাও, নীরবরাতে আমার এই থাক পরম সুন্দর। আমাদের ছোট রানীর গুণ আছে, অতিথিকে এত যত্ন যে সে ঘর ছেড়ে একদিন লড়তে চায় না। আমাদের সময় তো অতিথিশালা ছিল, বেচারা ঠাকুরপো একাল ঘেঁষে জন্মেছে বলে ফাঁকিতে পড়ে গেছে। ছোট রাক্ষসী একবার কি তাকিয়েও দেখতে নেই ওর মুখের ছবি কিরকম হয়ে গেছে। আমি সেদিন নিজের উপর, আমার মেজ জয়ের উপর, সমস্ত জগতের ব্যবস্থার উপর খুব রাগ করে বললুম, না, আমি আর বাইরের ঘরে যাব না। মরে গেলুম না, 2 দিন বাইরে গেলুম না। সে 2 দিন প্রথম পরিষ্কার করে বুঝলুম কার জন্য যেন আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অপেক্ষা করে আছে, যেন সমস্ত গায়ের রক্ত বাইরের দিকে কান পেতে রয়েছে। সন্দীপের ছবিটা রাতে সব দরজা বন্ধ করে চুপচাপ চেয়ে দেখি। শেষে ভাবি এই কেরোসিনের শিখায় ওকে পড়িয়ে ছাই করে চিরদিনের মতো চুকিয়ে ফেলে দিই। পারি না, ধীরে ধীরে আমার শিরে মানিক মুক্তোর নিচে চাপা দিয়ে চাবি বন্ধ করে রাখি। এই শিরে মানিক মুক্ত, এতে স্বামীর দিন। এই শিরে মানিক মুক্ত, এতে স্বামীর কতদিনের কত আদর। মরণ হলে বাঁচি। কতদিন আগে ওই দামি পরগাছাটি স্বামীর সাথে মিলে ওই জানালার কাছে টাঙিয়ে রেখে অভ্যেস মতো আজও এই গাছে আমি রোজ জল দিচ্ছি। স্বামীর ছবিটা হাতির দাঁতের ফ্রেমে বাঁধিয়ে কবে ওই কলঙ্গিতে রেখে এতদিন ফুলে সাজিয়েছি। না, ভাববো না। সন্দীপ, তোমার কথাই ঠিক। আমি যে এই কথাটিকে নিঃসংকোচে বলতে না পারাই হচ্ছে ব্যর্থতা। কিসের এই পরগাছা, কিসের এই কলঙ্গি? আমার এই উদ্দীপ্ত আমাকে ব্যঙ্গ করে, অপমান করে এমন সাধু তাদের কি আছে? ওই পরগাছাটাকে জানলার বাইরে ফেলে দেবো, ছবিটাকে কলঙ্গি থেকে নামিয়ে ফেলবো। কিন্তু আমার হাত আর উঠছে না, কাঁপছে। কেন? এই হাতে স্বামীর পা ছুঁয়েছে। ছবিতে কতদিন পুজোর ফুল দিয়ে কি হবে আমার, হবে? ধারণা ছিল আমি ঝড়ের মতো ছুটে চলতে পারি, ফুল ছেড়ে আমি মাটিতে ফেলে দিই, কিন্তু তাতে আমার চলার ব্যাঘাত করে না। কিন্তু এবার যে আমি ফুলের চারদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছি, ভ্রমরেরই মতো, ঝড়ের মতো নয়। যদিও 2-1বার এমন একটা মুহূর্ত এসেছে যখন আমি ছুটে গিয়ে বিমলার হাত চেপে ধরে কাছে টেনে আনলে সে একটি কথাও বলতে পারে। সেই পরম অনিশ্চিতের গুহার সামনে দাঁড়িয়ে তার মুখ ফ্যাকাশে, তার 2 চোখে ভয় অথচ উদ্দীপনার তৃপ্তি। কিন্তু সেই মুহূর্তগুলোকে বয়ে যেতে দিয়েছি। তবু ফেরবার পথ বন্ধ হয়ে গেছে আমাদের দুজনেরই। বিমলাকে আজ আমি আবার স্বদেশের সঙ্গেই মিশিয়ে নেব। শুনলাম তোমরা এসেছো, কি ব্যাপার? আমাদের সুখ সারের হার থেকে বিলেতি সুতোর ব্যাপার প্রভৃতি একেবারে উঠিয়ে দিতে হবে। সে আমি পারবো না। কেন? আপনার লোকসান হবে? হ্যাঁ, ও লোকসান হবে বই। সে লোকসান তো তোমাদের নয়, দেশের জন্য। দেশ বলতে মাটি তো নয়, এই সমস্ত মানুষই তো। তোমরা কোনোদিন একবার চোখের কোণে এদের দিকে তাকিয়ে দেখেছো? আর আজ হঠাৎ মাঝখানে পড়ে এরা কি নুন খাবে, কি কাপড় পরবে তাই নিয়ে অত্যাচার করতে এসেছো। এরা সইবে কেন? তোমাদের রাগ হয়েছে, জেদ হয়ে, সেই নেশায় তোমরা যা করছো খুশি হয়ে করছো। তোমাদের পয়সা আছে, তোমরা 2 পয়সা বেশি দিয়ে দেশি জিনিস কিনছো। কিন্তু ওরা প্রতিদিনই মরণ বাচনে টানাটানিতে পড়ে ওদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ছে কেবলমাত্র কোনো মতে টিকে থাকবার জন্য। তোমরা নিজেরা যতদূর পর্যন্ত পারো করো, মরণ পর্যন্ত। আমি বুড়ো মানুষ, নেতা বলে তোমাদের নমস্কার করে পেছনে পেছনে চলতে রাজি আছি। কিন্তু জয় পতাকা আস্ফালন করে বেড়াবে তখন আমি তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো। তাতে যদি মরতে হয় সেও শিখা। মাস্টার মশাইকে আমরা কি বলবো?
কিন্তু সমস্ত দেশ আজ যে ব্রত গ্রহণ করেছে, কেবল আপনি তাতে বাধা দেবেন? আমি বাধা দিতে পারি এমন শ্রদ্ধা আমার কি আছে? আমি বরং প্রাণপণে তার আনুকূল্য করি। কি আনুকূল্যটা করেছেন? দেশি মিল থেকে দেশি কাপড়, দেশি সুতো আনিয়ে আমাদের হাটে রেখেছি। এমনকি অন্য এলাকার হাটেও আমার সুতো পাঠায়। কিন্তু আমরা আপনার হাটে গিয়ে দেখে এসেছি আপনার দেশি শুধু কেউ গেছে না। সে আমার দোষ নয়, আমার হাটের দোষ নয়। তার একমাত্র কারণ সমস্ত দেশ তোমাদের ব্রত নেয়নি। শুধু তাই নয়, যারা ব্রত নিয়েছে তারা বিব্রত করবারই ব্রত নিয়েছে। আপনারা বয়সে বড়, আপনাদের সঙ্গে তর্ক আমরা করব না। তাহলে এক কথায় বলুন, আপনাদের হাট থেকে বিলিতি মাল আপনারা সরাবেন না? সরাবো না, কারণ সে মাল আমার নয়। কারণ তাতে আপনার লোকসান আছে। হ্যাঁ, তাতে ওর লোকসান আছে, সুতরাং সে উনি বুঝবে। চল পঞ্চকে নিয়ে কি করা যায়? ওর মৌরসী সত্ত্ব বিঘে কয়েক জমি যা ওর জমিদার হাত করতে চাচ্ছে তা কিনে রেখে ওকে সেখানে আবার প্রজা জরিমানার টাকা তাহলে সে চাইতে পারবে। আর ওর কাপড়ের বস্তা আমি আনিয়ে দিচ্ছি। আমার প্রজা হয়ে ও যেমন ইচ্ছে বিক্রি করুক, দেখি তাতে কে বাধা দেয়। হুজুর, রাজায় রাজায় লড়াই, পুলিশের দারোগা থেকে উকিল ব্যারিস্টার পর্যন্ত শকুনি গৃদিনের দল জমে যাবে। সবাই দেখে আমোদ করবে, কিন্তু মরবার বেলায় আমি মরবো। কেন? তোর কি করবে? ঘরে আগুন লাগিয়ে দেবে, ছেলে মেয়ে নিয়ে সব সত্য পূর্ব হুজুর। আচ্ছা, তোর ছেলেমেয়েরা কিছুদিন আমার ঘরেই থাকবে। তুই ভয় করিস, তোর ঘরে বসে তুই যেমন ইচ্ছে ব্যবসা করবি, কেউ তোর গায়ে হাত দিতে পারবে না। অন্যায় তুই হার মেরে পালাবি, এ আমি হতে দেবো না। চল। দারিদ্র এবং চাতুরীর ফাঁদে আটকা পড়াপন ও যেন বাংলার সমস্ত উদাস মাঠ পাট জুড়ে ওই পথের গরুটার মতো চোখ বুজে পড়ে আছে ক্লান্তিতে, ব্যাধিতে, উপবাসে। ও যেন বাংলার সমস্ত গরিব অসহায়দের প্রতিমূর্তি। কতদূর কি হলো অমূল্য? হাটে কুণ্ডদের যেসব প্রজা মাল আনে তারা বশ মেনেছে। নিখিলের পক্ষের আমলারা প্রায় সকলেই গোপনে আমাদের দলে। তারা অন্তর্টিপুনি দিত। মারোয়াড়িরা বলছে আমাদের কাছ থেকে কিছু দণ্ড নিয়ে বিলিতি কাপড় বেচতে দিন, নইলে ফতুর হয়ে যাক। কিন্তু মুসলমানেরা কিছুতেই বাগ মানছে। তা তোমরা কি করলে? একজন সস্তা দামের জর্মন শাল কিনে নিয়ে যাচ্ছিল। আমাদের লোকেরা শাল কটা কেড়ে নিয়ে পুড়িয়ে ফেলেছে। তাই নিয়ে গোলমাল। আমরা তাকে বলছি তোকে দেশি গরম কাপড় কিনে দিত, কিন্তু সস্তা দামের দেশি গরম কাপড় কোথায়? যে লোক বিলেতি কাপড় কিনবে তাকে দেশি কাপড় বকশিস দেওয়া চলবে না। দণ্ড তারই হওয়া চাই, আমাদের নয়। বেশি বাড়াবাড়ি করতে যাবে তো তাদের ফসলের গোলায় আগুন লাগিয়ে দেবো। গায়ে হাত বুলিয়ে কিচ্ছু হবে না। হাটে যারা নৌকো আনে তাদের মধ্যে অনেককে ছলে বলে বাধ্য করবার পথে কতটা আনা গেছে। ওদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মির্জান। সে কিছুতেই নরম হলো। হাট হয়ে গেল, সবাই যাত্রা শুনতে গিয়েছিল। মির্জানের নৌকো ছিল ঘাটে বাঁধা। মাঝিটাকে চালাকি করে সরিয়ে এনে আমাদের লোকেরা নৌকোটাকে স্রোতের মাঝখানে নিয়ে ডুবিয়ে দিয়েছে। কিন্তু মির্জান বুঝতে পেরে আমাদের কাছে এসে কেঁদে ফেলল। লোকটিকে যদি এখন 1002 টাকা দিই তাহলে কিনে রাখতে পারি। ওর মতো মানুষ দলে দরকার। কিন্তু এত টাকা এ সময়? সেই ভাবছি, বেশ কিছু টাকাই দরকার আমার। একদিন নানা রঙের এই চন্দ্রমল্লিকার বাগান যখন সমস্ত গাছ ভরে ফুটে উঠত সবুজ লেগে, আজও চন্দ্রমল্লিকার রুচ্ছুর চাঁদে আলোয় ছড়ছে। বিমল কতদিন আমার সাথে পাশাপাশি আমার আদরের চন্দ্রিকার নরম পাপড়িতে হাত। ওই চন্দ্রমল্লিকার ঝাড়িছে ঘাসের আছে, ও দাঁড়িয়ে মাথায় কাপ তুলে নিচ্ছে, বরং ফিরে যায়। কিন্তু ওর এমন কি অহেবা দুর্বিষহ দুঃখে কেখানে পড়েছিল। বিমলা, আমার এই পিঞ্জরের মধ্যে তোমাকে কিসে? তোমাকে যদি এমন জোর করে বেঁধে রাখি তাহলে আমার সমস্ত জীবন যে একটা লোহার শিকল উঠবে, তাতে কি আমার সুখ আছে? এই আমি তোমাকে সত্য বলছি, আমি তোমাকে ছুটি দিই। আমি যদি তোমার আর কিছু না হতে পারি, অন্তত আমি তোমার হাতের হাত করা হব না। যখন আপনাকে সামনে দেখতে পাই তখনই বুঝতে পারি দেশ কত সুন্দর, কত প্রিয়, প্রাণের তেজ কত পরিপূর্ণ। আপনি নিজের হাতে আমার কপালের জয় টিকা পরিয়ে দেবেন, তবেই তো জানবো আমি আমার দেশের আদেশ পেয়েছি। তবেই তো সেই কথা স্মরণ করে লড়তে লড়তে মৃত্যুবান খেয়ে যদি মাটিতে লুটিয়ে পড়ি, তবে বুঝবো সে কেবলমাত্র ভূগোল বিবরণের মাটি নয়, এ একখানা আঁচল। লাল মাটির মতো তার রং, আর তার চওড়া পাড় একটি রক্তের ধারার মতো রাঙা সেই শাড়ির আঁচল। এই যে ভরপুর সত্য, ছাপিয়ে পড়া সত্য। এই যে মানুষগুলো সব ঘুরে বেড়াচ্ছে, কথা করছে, হাসছে। এই যে বড়রানী মালা জপছেন, মেজরানী ঠাকুরদাসীকে নিয়ে হাসছেন, পাঁচালির গান গাইছেন। আমার ভেতরকার এই আবির্ভাব যে এই সমস্ত চেয়ে 1000 গুণ সত্য। দিদি, আমাকে আসতে বলেছিলে? দেশের জন্য টাকা দরকার ভাই। খাজাঞ্চির কাছ থেকে এ টাকা বের করে আনতে পারবে না? কেন পারবো? হায়রে, আমিও সন্দীপের কাছে এমনি করে বলেছিলাম, কেন পারবো না। কিন্তু কেমন করে আনবে বলো দেখি? খাজাঞ্চির উপর কিন্তু ঘুষ চলবে না। খুব একটা সহজ ফিকির আছে। কিরকম? সে শুনে তোমার কাজ নেই দিদি, সে খুব সহজ। তবু শুনি। এই স্থল হমলো আমাদের রায়মশাই যে স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তার যে স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, এমন মানুষ এদেশে পাবো কোথায়? ব্যথা লাগে সেজন্য অন্যকে আঘাত যদি না পারি, সে তো কাপুরুষতার চূড়ান্ত। ও যে নিতা কাঁচা, ওর যে বাঁচবার বয়স, বারবার বয়স,
তোমাকে কিছু করতে হবে না অমূল্য। টাকা সংগ্রহ করবার ভার আমারই ওপর। শোনো ভাই, আমি তোমার দিদি। আজ ভাইফোঁটার পাঁজি তিথি নয়, কিন্তু ভাইফোঁটার আসল তিথি বছরে 365 দিন। আমি তোমাকে আশীর্বাদ করছি, ভগবান তোমাকে রক্ষা করুন। দিদি ভাই আমার, আমি তো মরতেই বসেছি, তোমার বাধাই নিয়ে যেন মরি। আমার হতে তোমার কোনো অপরাধ যেন না হয়, কিন্তু তোমার পিস্তলটি আমাকে প্রণাম দিতে হবে ভাই। কি করবে দিদি? মরণ প্র্যাকটিস করব। এই তো চাই দিদি, মেয়েদেরও মরতে হবে, মারতে হবে। এই না, এই রইল আমার উদ্ধারের শেষ সম্বল, আমার ভাইফোঁটার প্রণামী। মেচুরানি ওদিকে টবের কাছ থেকে জল দিচ্ছেন। আঁচলে পাতা গিনিগুলো হালের ভেতর থেকে বড় বেশি উঁচু হয়ে আছে, দেখছে নাকি? এদিকে আসছে রে। বলে ছোট রানী, শুনেছিস খবর? গিনিগুলো পরে ঝনঝন করে উঠবে নাকি? নিজের ওই ঐশ্বর্য চুরি করে ফতুর হয়ে গেছে এমন চোর আজ এই বাড়ির দাসী চাকরদের কাছেও ধরা পড়ে যাবে। তোমাদের দেবী যদুরানীর দল ঠাকুরপুর তহবিল লুট করবে বলে শাসি বেনামি চিঠি লিখেছে। আমি ঠাকুরপাকে বলেছিলাম তোমার শরণাপন্ন হতে। দেবী প্রসন্ন হও গো, তোমার দলবল ঠেকাও। আমরা তোমার বন্দে মাতরমের শীর্ণে মানছি। দেখতে দেখতে অনেক কাণ্ডই তো হলো। ঠাকুরপুর নামে ব্যঙ্গ করে পত্রিকায় ছড়া বেরোলো। নদীর পাড়ে তার কুশপুত্তলিকা দাহ করা হলো। এবার দোহাই তোমার, ঘরে শীতটা ঘুরতে দিও না। এক্ষুনি এগুলো আঁচল থেকে কষিয়ে সন্দীপের হাতে দিয়ে ফেললে বাঁচি। এ বোঝা আমি আর বইতে পারিনি। বললো মান সম্মান যা কিছু বাকি ছিল, পুরুষ মানুষকে আমরা বুঝবো না। আমার এই মর্মান্তিক লজ্জা ওদের চোখের কোণেও পড়বে না। টাকা চাই রানী। আমার মধ্যে কি 5,000 টাকার চেয়ে বেশি কিছু ছিল না? ওই তো বলেছিল। তবে কি সব মিথ্যে? টাকা চাই রানী। গিনির বোঝা আমি কি ওর মাথায় ছড়ে ফেলবো? আঁচলের গিরে যে তাড়াতাড়ি খুলতে পারছি না। এসব কি? আমি চাই টাকা। আধুলির মোড়ক দিয়ে আমি কি করবো? ও ভাবছে ওর সঙ্গে দর করতে বসেছি। 200-300 টাকা দিয়ে রফা করতে চাই। মোড়কগুলোকে আমি জানালার বাইরে ফেলে দেবো? আমি কি ভিক্ষুক? বুঝি রাজা? আর নেই রানী দিদি? না। এই কনকি, এতেই ঢের হবে। তুমি আমাদের বাঁচিয়েছো রানী দিদি। এ কি রানী দিদি, সবগুলো যে গিনি? হ্যাঁ, এ কি সত্যি? আমার মক্ষী রানী। লজ্জা নেই? দিদি, তোমার পায়ের ধুলো নিতে দাও দিদি। 1, 2, 3, 6,000 টাকা। এত টাকা তো আমাদের দরকার নেই সন্দীপ বাবু। আপনি বাকি 2,500 টাকা রানী দিদিকে ফিরিয়ে দিন। না না, ও টাকা আমি ছুতেও চাইনি। ও নিয়ে তোমাদের যা খুশি তাই করো। মেয়েরাজি দেবী। রানী, আজ তুমি যা দিলে, এ যদি কেবলমাত্র টাকা হতো তাহলে আমি ছুতুম না। তুমি আপনার প্রাণের চেয়ে বড় জিনিস দিয়েছো দেবী। তোমাকে এই প্রণামটি দেবার জন্যই ছুটে এসেছিল। তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে। তোমার ওই ধাক্কাই আমার বর। ওই ধাক্কা আমি মাথায় করে নিয়েছি। ভগবান, এই কি সত্য? গহনাগুলো বেচে অমূল্য টাকা আনলে এখনো রক্ষা, কিন্তু ও যে আসছে না। গহনার বাক্স নিয়ে ও যদি থানায় ধরা পড়ে। মেজরানী, এতকাল তোমাকে বড় অবজ্ঞাই করেছি। আজ তোমার দিন এলো। তুমি আজ সমস্ত পৃথিবীর শোধ তুলবে। হে ভগবান, এইবার আমাকে বাঁচাও। আমার সমস্ত অহংকার ভাসিয়ে দিয়ে মেজরানীর পায়ের তলায় পড়ে থাক। আপনি আরেক সময় আসবেন। আজ সকালে আমি অমূল্যের জন্য অপেক্ষা করছেন? আপনার গয়নাগুলো? তাহলে অমূল্য যায়নি? কোথায় জানে? কলকাতায়। না, আমার ভাইফোঁটা বাঁচলো, অমূল্য রক্ষা পাক। এই যে সন্দীপ বাবু, আপনি গয়নার বাক্স আমার তরুণ ভেঙে বের করে এনেছেন। কি একদিন নিচে অমূল্যকে চেনা যাবে না? গয়নার বাক্স তোমার নাকি? না, কিন্তু তরুণ আমার। তোরং সম্বন্ধে আমি তুমির ভেদ বিচার তো তোমার বড়ই সূক্ষ্ম হয় অমূল্য। মুখ থেকে অমন করে বসে পড়লি কেন অমূল্য? দিদি, এই গয়নার বাক্স আমি নিজের হাতে তোমাকে এনে দেবো, এই আমার সাধ ছিল। সন্দীপ বাবু তা জানতেন, তাই উনি তাড়াতাড়ি। ভাই, তোমার দান চিরদিন আমার মনে রইল, কিন্তু গয়না যার লোভ সে নিয়ে যাক না। দেখুন সন্দীপ বাবু, আপনি জানেন আমি ফাঁসিকে ভয় করিনি। এই গয়নার বাক্স যদি আপনি নেন, তোমার শাসনকে আমি ভয় করব? মক্ষিরানী, এই গয়না আমি নেব বলে নয়, দেব বলে এসেছি। কিন্তু অমূল্যর হাতে নেবে সেই অন্যায় নিবারণ করার জন্যই প্রথমে এ বাক্সে আমার দাবি স্পষ্ট করে তোমাকে আমি দান করছি। রইল, কিছুদিন ধরে তোমাদের দুজনের মধ্যে বিশেষ কথা চলছে, আমি তার মধ্যে নেই। অমূল্য, তোমার অন্তরঙ্গ বই যা কিছু আমার ঘরে ছিল সমস্ত বাজারে তোমার বাসা করে পাঠিয়ে দিয়েছি। আমার ঘরে তোমার কিছু রাখা চলবে না। আমার এই কথাটি তুমি শোনো। তুমি বাড়ি চলে যাও অমূল্য, তোমার মায়ের কাছে। দিদি, 6,000 টাকা এনেছি। কোথায় পেলে? সে তোমাকে বলবো। তবে সেদিন যে কচুয়ার কাছারিতে 6,000 টাকা ডাকাতি হয়েছে, কি কাণ্ড করেছে অমূল্য! এই টাকা ফাঁকি। বলবে অন্যায় করে এনেছি, কিন্তু যত বড় অন্যায় তত বড়ই দাম। সে দাম আমি দিয়েছি, এখন এই টাকা আমার। নিয়ে যাও অমূল্য, এই টাকা যেখান থেকে নিয়ে এসছো এখনই সেখানে দিয়ে এসো। সন্দীপও তোমার যত বড় অনিষ্ট করতে পারিনি, আমি তাই করলাম। সন্দীপ, তোমার কাছে এলাম বলেই ওকে চিনেছি। জানো দিদি, তোমার কাছ থেকে সেদিন ও যে 6,000 টাকার গিনি নিয়ে গেছে, তার 1 পয়সা শেষে খরচ করেনি। এই 6,000 টাকা দিয়ে তোমার গিনিগুলো ফেরত আনার চেষ্টা করেও পারি। দিদি, ওর মন্ত্র একেবারে ছুটে গিয়েছে, তুমি ছুটিয়ে দিয়েছো। আমার জীবন সার্থক হয়েছে। কিন্তু অমূল্য, দেরি করো না। এ টাকা যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো। পারবে না লক্ষ্মী ভাই? তোমার আশীর্বাদে পারবো। তোমার পায়ের ধুলো নিয়ে দিব্যি আবার চলে আসবো। আসি দিদি। আচ্ছা। কোন মায়ের বাছা, ও যদি আবার বিপদে পড়ে। অমূল্য চলে গেছে। বেহারা, শোন,
অমূল্যবাবুকে ডেকে দে। যখন তাড়িয়ে দিলে তখনই জানতুম ফিরে ডাক, তাই দরজার কাছে অপেক্ষা করে বসেছিল। বেহারা বাইরে গিয়ে কাউকে খুঁজছে রেখে চলে এলো। তোমার তুনে অনেক বান আছে রণরঙ্গিনী। পৃথিবীর মধ্যে দেখলুম তুমি সন্দীপকে আপন ইচ্ছা মতো ফেরাতে পারলে, আবার আপন ইচ্ছে মতো টেনে আনলে। তা শিকার তো এসে পড়লো। এখন সন্দীপ বাবু, আপনি গল গল করে এত কথা বলে যান কেমন করে? আগে থাকতে বুঝি তৈরি হয়ে আসেন? শুনেছি কতকদের খাতায় নানা রকমের লম্বা লম্বা বর্ণনা লেখা থাকে, যখন যেটা দরকার খাটিয়ে দেয়। আপনার সেরকম খাতা আছে নাকি? বিধাতার প্রসাদে তোমাদের তো হাব ভাব ছলা কলার অন্ত নেই। তার উপরেও দর্জির দোকান, শ্যাকরার দোকান তোমাদের সহায়। আর বিধাতা কি আমাদের এমনি নিরস্ত্র করে রেখেছেন যে? সন্দীপ বাবু, খাতা দেখে আসুন। এ কথাগুলো ঠিক হচ্ছে না, উল্টো পাল্টা হচ্ছে। খাতা মুখস্থর ওই একটি মস্ত দোষ। তুমি আমাকে অপমান করবে? তোমার কি না আমার কাছে ধরা পড়েছে বলো তো? তোমার যে আমাকে বাদবার নাক সুর ফুরিয়ে আমি মুক্তি পেয়েছি, বাঁচা গেছে। সন্দীপ, আমি তোমাকে খুঁজছিলাম, শুনলাম এ ঘরেই আছো। হ্যাঁ, মক্ষীরানী সকালে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি যে বৌচাকের দাস মক্ষিকা, কাজী হুকুম শুনেই সব কাজ ফেলে চলে আসতে হল। কাল কলকাতায় যাচ্ছি, তোমাকেও যেতে হবে। কেন বলো দেখি? আমি কি তোমার অনুচর নাকি? আচ্ছা, তুমি কলকাতায় চলো, আমি তোমার অনুচর হব। কলকাতায় আমার কাজ নেই। সেই জন্যই তো কলকাতায় যাওয়া তোমার দরকার। এখানে তোমার বড্ড বেশি কাজ। আমি তো নড়ছি না। তাহলে তোমাকে নড়াতে হবে। সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছ। আর হ্যাঁ, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। জোর? হ্যাঁ, জোর। আচ্ছা বেশ, নড়বো। কিন্তু জগৎটা তো কলকাতা আর তোমার এলাকা এই দুই ভাগে বিভক্ত নয়। ম্যাপে আরো জায়গা আছে। তোমার গতিক দেখে মনে হয়েছিল জগতে আমার এলাকা ছাড়া আর কোনো জায়গা নেই। দেখো নিখিল, মানুষের এমন অবস্থা আসে যখন সমস্ত জগৎ এতটুকু জায়গায় এসে তোমার এই বৈঠকখানার মধ্যে আমার বিশ্বকে আমি প্রত্যক্ষ করে দেখেছি। সেই জন্য এখান থেকে নড়িনে। মক্ষীরানী, আমার কথা কেউ বুঝতে পারবে, হয়তো তুমিও না। আমি তোমাকে বন্দনা করি। আমি তোমার বন্দনা করতেই চললুম। তোমাকে দেখার পর থেকে আমার মন্ত্র বদল হয়ে গেল। বন্দে মাতরম নয়, বন্দে প্রিয়াং, বন্দে মহিনে। আমি ভালো নই, আমি ধার্মিক নই, আমি পৃথিবীতে কিছুই মান। আমি যাকে সকলের চেয়ে প্রত্যক্ষ করতে পেরেছি, কেবলমাত্র তাকেই মান। 7 ঘন্টা আগেই আমি মনে মনে ভাবছিলাম এই মানুষটাকে একদিন রাজা বলে ভ্রম হয়েছিল বটে, কিন্তু যাত্রার দলের রাজা তা নয়। যাত্রার দলের পোশাকের মধ্যেও এক এক সময় রাজা লুকিয়ে থেকে, এবং আমরা জানি আমরা শেষ কথাটিকে জানিনি, আপনাকেও জানিনি। এবার দূরে যাওয়ার সময় এসেছে দেবী। ভালোই হয়েছে। মুহূর্তের অন্তরে যা অনন্ত, তাকে কালের মধ্যে ব্যপ্ত করতে গেলেই সীমাবদ্ধ করা হয়। আমরা সেই অনন্তকে নষ্ট করতে বসেছিল। তোমার কাছ থেকে দূরেই তোমাকে সত্য করে পাবো। এখানে তোমার কাছে প্রশ্রয় পেয়েছিলুম, সেখানে তোমার বর পাবো। আমার এই গয়নাগুলো নিয়ে যাও, যাকে দিলুম তোমার হাত দিয়ে তার চরণে পৌঁছে দিও। ঠাকুরপো, সিন্ধুকের চাবি কোথায় আছে জানিস? আমার কাছে। আমি তো বলেছিলাম ঠাকুরপো, চারিদিকে চুরি ডাকাতি হচ্ছে। ছোট রানী বাইরে থেকে দেখা তো ভয় নেই, কিন্তু ভেতরে ভেতরে সাবধান হতে ছাড়েনি। আচ্ছা, চাবি এখন তোমার কাছেই থাক, বিকেলে টাকাটা বের করে নেব। আবার বিকেলে কেন ঠাকুরপো? এই বেলা ওটা বের করে দিয়ে খাজাঞ্চির কাছে পাঠিয়ে দাও। টাকাটা আমি বের করে নিয়েছি। বের করে রাখলে কোথায়? খরচ করে ফেলেছি। ও মা, শোনো একবার, এত টাকা খরচ করলে কিসে? লুট হওয়া টাকা অমূল্য ফেরত দিয়ে স্বীকার করেছে সেই নিয়েছিল। সে 6,000 টাকা ডাকাতির সঙ্গে এই লোহার শেপের টাকা বের করে নেওয়ার যে চোখ আছে, বুঝতে পারলাম কিরকমের চোখ জানতেও চাই না। কোনদিন সে প্রশ্ন করব কাঁদছে, এসো বিমলা, আমার হাতটা ছাড়ো না, তোমার পদধূলি নিয়ে আমাকে পবিত্র হতে দাও। তোমার ঠাই যে এই বুকে। না না, আমার পা সরিয়ে না, আমাকে দাও, 2 হাতে ছড়াতে দাও। ওগো, এই তো আমার পরম ঠাই। তোমরা ভাবছো লোকটা ফের কেন? সৎ কাজ সম্পূর্ণ না হলে প্রেত বিদায় হয় না। নিখিল, ভুল করো না। ভেবো না হঠাৎ তোমাদের সংসর্গে অনুতাপের অশ্রুজল ফেলতে ফেলতে এই 6,000 টাকার গিনি ফিরিয়ে দেবার মতো চিজকাদুনের সন্দীপ নয়। কিন্তু মক্ষীরানী, এতদিন পর সন্দীপের নির্মল জীবনে একটা কিন্তু এসে ঢুকেছে। রাত্রি 3টেয় জেগে উঠেই রোজ তার সঙ্গে একবার মোটামুটি লড়াই করে দেখেছি, সে নিতান্ত ফাঁকি নয়। তার দেনা চুকিয়ে না দিয়ে সন্দীপের নিষ্কৃতি নেই। তোমার কাছে আমি নিঃস্ব হয়ে তবে বিদায় পাবো।